দলের প্রতীক কার হাতে থাকবে? ঋতব্রত শিবিরের হাতে নাকি কালীঘাট শিবিরের হাতে? ইতিমধ্যে সূত্রে খবর, এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে বার্তা পাঠিয়েছে ঋতব্রত তৃণমূল। আর তারপরই তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন দোলা সেন। ভোটে ভরাডুবির পরই ভেঙে খান খান হয়ে গেছে তৃণমূল। দলের ব্যাংক অ্যাকাউন্টে তালা পড়েছে। যে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় তৃণমূলের সর্বেসর্বা ছিলেন, যার চারপাশে সর্বক্ষণ দেখা যেত নেতা মন্ত্রীদের, আজ সেই মমতা বন্দ্যোপাধ্যায়েরই হাতের বাইরে চলে গেছে দলের রাশ। গুটি কয়েকজন নেতা তার পাশে রয়েছেন। এই প্রেক্ষাপটে যে প্রশ্নটা বড় হয়ে দাঁড়াচ্ছে তা হলো, এবার কি জোড়াফুল প্রতীকও হাতছাড়া হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের? কারণ ইতিমধ্যে প্রতীক সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করেছে ঋতব্রত তৃণমূল। আমাদের যা বক্তব্য আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি, নির্বাচন কমিশনের উপর আস্থাশীল। এই প্রেক্ষাপটে জোড়াফুল প্রতীক ধরে রাখতে মরিয়া চেষ্টা চালাচ্ছে কালীঘাট তৃণমূলও। শনিবার প্রগতি ময়দান ও নিউটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন। দলের নাম ও প্রতীক ব্যবহার করে ভুয়ো লেটার হেড তৈরি, দলের কর্মী ও বর্তমান ও প্রাক্তন জনপ্রতিনিধিদের মধ্যে বিভ্রান্তি তৈরি করা, দলের সুনাম ও বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ণ করার মতন অভিযোগ তোলা হয়েছে। ওরা নাকি ইলেকশন কমিশনের দাবি করেছেন, আবেদন করেছেন। তো যতক্ষণ ইলেকশন কমিশন ওদের আবেদন মোতাবেক নাম এবং সিম্বল ব্যবহারের অনুমতি দিচ্ছেন, ততদিন তো স্ট্যাটাস কো। এটা তো বেসিক। তাহলে ওদের এই দাবি করার প্রশ্ন কি? আর ওই নাম আর সিম্বল ব্যবহার করে মিটিংগুলোই বা কি করে বেআইনিভাবে করছেন? ফলে এটা তো বেআইনি। নিউটাউনে নভোটেল হোটেলে বৈঠক করে দলের নতুন জাতীয় কর্মসমিতি তৈরির ঘোষণা করে ঋতব্রত তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে দলের নতুন চেয়ারপারসন করা হয় অরূপ রায়কে। এই নিয়ে শনিবার কালীঘাট তৃণমূলের তরফে নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেন রাজ্যসভার সাংসদ দোলা সেন। তাতে অভিযোগ করা হয়েছে, সেই সমাবেশে এমন ব্যাকড্রপ ও পোস্টার ব্যবহার করা হয় যাতে জাল দলীয় প্রতীক ও দলের নাম ছিল। সেখানে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে বিজেপি ও এনসিপিআই এর কিছু নেতার যোগাযোগ রাখার পাশাপাশি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে তৃণমূলের প্রতীক ও নাম ব্যবহার করে ভুয়ো লেটারহেড তৈরির অভিযোগ করা হয়েছে। এ নিয়ে সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, দোলা সেনের অভিযোগ সম্পর্কে কিছু বলতে তা রুচিতে বাধে। শনিবার তপসিয়ার বোট ক্লাবে কলকাতার প্রাক্তন কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসে ঋতব্রত তৃণমূল। আমরা আগামী দিনে তৃণমূল কংগ্রেসটাকে আরও কিভাবে মজবুত, শক্তিশালী, ঐক্যবদ্ধ করা যায়, এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম। শনিবারের ওই বৈঠক নিয়ে প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়ের করেছেন দোলা সেন। সেখানে দাবি করা হয়েছে, জাভেদ খান এবং সন্দীপন সাহা তৃণমূলের সাধারণ সম্পাদক নন। একটি সমান্তরাল ও অনুমোদিত ব্যবস্থা তৈরি করে দলের মধ্যে বিভেদ ও গোষ্ঠীদ্বন্দ্ব সৃষ্টি করা এবং তৃণমূলের শৃঙ্খলাকে দুর্বল করার লক্ষ্যেই সুপরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে। কেউ একটা দাবি যে কোনো কিছু করতে পারে, আবেদন করতে পারে। আগে তো ইলেকশন কমিশন ওদের দিক, তবে না তারপর আমরা কোর্টে যাব কিনা অমুক কিনা পরের কথা। এখন তো স্ট্যাটাস কো। তৃণমূল এখন কার, এই প্রশ্নে যখন দলের অন্দরে চূড়ান্ত টানা পড়েন, তখন তা নিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। কিচ্ছু এসে যায় না। এই প্রতীক কে পেলো কে পেলো না, কে কার তহবিল পাবে, আসলটা তো তহবিল। ওই টাকাটার মালিক কে হবে? মানুষের উপরে অত্যাচার করে লুট করে যে টাকা ওনারা জোগাড় করেছিলেন, সেই টাকার মালিক কে হবে, সেই নিয়ে ওদের মধ্যে যুদ্ধ। টাকা কোথা থেকে ওরা পেয়েছে তাই নিয়েও তদন্ত, এটা আমরা চাই। কালীঘাট তৃণমূলের তরফে দায়ের করা অভিযোগকে এফআইআর হিসেবে গণ্য করে তদন্তের দাবি জানানো হয়েছে। অনির্বাণ বিশ্বাস, কৌশিক গাতাইত, এবিপি আনন্দ। সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কড়া আইন আনার পথে এগোলো শুভেন্দু অধিকারীর সরকার। কাল বিধানসভায় আনা হচ্ছে গুন্ডা দমন বিল, যার লক্ষ্য নিরাপত্তা বৃদ্ধি, শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা। গুজরাট, উত্তরপ্রদেশের পর এবার পশ্চিমবঙ্গ। সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কড়া আইন আনার পথে এগোলো এই রাজ্যের বিজেপি সরকার। বিধানসভায় আনা হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026। লক্ষ্য নিরাপত্তা বৃদ্ধি, শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা এবং সমাজবিরোধী কার্যকলাপ কার্যকরভাবে প্রতিরোধ ও নিয়ন্ত্রণ। ক্ষমতায় এসেই শুভেন্দু অধিকারী ইঙ্গিত দিয়েছেন, সমাজবিরোধী কার্যকলাপ রোধ করতে কঠোর আইন আনা হবে। গুন্ডা দমন তো হবে, গুন্ডাদের সম্পত্তিও বাজেয়াপ্ত করব। কোন রাষ্ট্রবিরোধী কাজ ঋষি অরবিন্দের ভূমিতে হবে না, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিতে হবে না, নেতাজি সুভাষচন্দ্র বসুর কর্মভূমিতে হবে না। কোন রাষ্ট্রবিরোধী কাজ হবে না।
বিলের গেজেট নোটিফিকেশন হয়েছে বুধবার। বিলে স্পষ্ট বলা হয়েছে, সমাজবিরোধী কার্যকলাপ বলতে এমন কার্যকলাপ বোঝাবে যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাধারণ মানুষ বা তাদের একাংশের মধ্যে আতঙ্ক, বিপদ, ভয় বা নিরাপত্তাহীনতা সৃষ্টি করে বা করার সম্ভাবনা তৈরি করে, মানুষের জীবন, ব্যক্তি বা সম্পত্তির জন্য গুরুতর বিপদ সৃষ্টি করে, শৃঙ্খলা বা শান্তি বিঘ্নিত করে, কোনো অধিকার বা বৈধ ব্যবসা, বাণিজ্য, পেশা বা জীবিকায় বাধা সৃষ্টি করে, কাউকে স্থাবর বা অস্থাবর সম্পত্তি থেকে বেআইনিভাবে উচ্ছেদ করে, সরকারি বা ব্যক্তিগত সম্পত্তির উল্লেখযোগ্য ক্ষতি অথবা খনি, পাথর খাদান, বালি তোলা, বনজ সম্পদ বা বন্যপ্রাণী সংক্রান্ত যে কোনো অবৈধ কার্যকলাপ যা সরকারি কোষাগারের বড় ক্ষতি করে। গত তৃণমূল রাজত্বে আমরা দেখেছি যে কি ধরনের দুর্নীতি এবং দুর্বৃত্তায়ন ঘটেছে। আজকে যে বিজেপির যে নতুন সরকার এসছেন তারা অনেক কিছু পদক্ষেপ নিচ্ছেন যেগুলো দেখে মনে হচ্ছে সত্যিই সেগুলো সঠিক পদক্ষেপ। বিজেপি সরকার সত্যিকারের সমাজবিরোধী কার্যকলাপ বন্ধ করতে চাইছেন বা জননিরাপত্তা দিতে চাইছেন। উল্টো দিকটা কিন্তু থাকবে যে কতটা তারা গণতান্ত্রিক ব্যবস্থার, সংসদীয় ব্যবস্থার মুখ বন্ধ করতে চাইছেন। ফলে আমাদের অপেক্ষা করতে হবে রূপায়ণের। যতদিন সেটা আমরা দেখতে না পাচ্ছি ততদিন কিন্তু এই যে বিজেপির রাজ্য সরকার, তাদের উদ্দেশ্যটা পরিষ্কার হবে না। গুন্ডা বলতে কাদেরকে বোঝানো হবে তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে বিলে। যিনি নিজে অথবা কোনো দল, গ্যাং বা সিন্ডিকেটের সদস্য বা নেতা হিসেবে নিয়মিতভাবে সমাজবিরোধী কার্যকলাপ করার চেষ্টা করেন, উস্কানি দেন, প্রচার করেন, অর্থ যোগান দেন বা সহায়তা করেন। ভারতীয় ন্যায় সংহিতা 2023-এর ধারা 111 বা 112-র অধীনে শাস্তিযোগ্য অপরাধে চার্জশিট পাওয়া কোনো ব্যক্তি, অস্ত্র আইন 1959, মাদক আইন 1985, অনৈতিক পাচার আইন 1956 বা 1908 সালের বিস্ফোরক আইনে শাস্তিযোগ্য অপরাধ করার চেষ্টা করেন, সাহায্য করেন, প্রচার করেন বা অর্থ যোগান দেন এমন ব্যক্তি। সমাজের কাছে বিপজ্জনক ও দুর্ধর্ষ ব্যক্তিকেও গুন্ডা হিসেবে বিলে উল্লেখ করা হয়েছে। এটা যে স্পেসিফিক একটা আইন আসছে তো ভালো, এটা শুধু করলে হবে না, এটা দেখা যায় ওই কনফিসকেটেড করার পাওয়ারটা দেয় কি না। আইন যা হচ্ছে এবং আরও করা উচিত করুক, কিন্তু একটাই জিনিস লক্ষ্য রাখতে হবে, আইনের অপব্যবহার না হয়, প্রকৃত দোষী যারা তাদের উপরেই যেন প্রয়োগ করা হয়। এগুলো এফেক্টিভ হবে যদি এগুলো টাইমে চার্জশিট দিয়ে কনভিকশন করানোটা, ট্রায়ালটা শুরু করাতে পারে। কিন্তু কিভাবে কাউকে আটক করা হবে, কার রিপোর্টের ভিত্তিতেই বা তা করা হবে? বলা হয়েছে, কোনো সন্দেহভাজন ব্যক্তিকে আটক করতে হলে পুলিশ সুপার বা তার ওপরের পদমর্যাদার আধিকারিকের রিপোর্ট লাগবে। সেই রিপোর্টের ভিত্তিতে রাজ্য সরকার আটকের নির্দেশ দিতে পারবে। গত 7 বছরের মধ্যে কোনো ব্যক্তি যদি কোনো অপরাধে অন্তত একবার আদালতে দোষী সাব্যস্ত হয়ে থাকেন অথবা একই ঘটনার অংশ নয় এমন কমপক্ষে 3টি পৃথক মামলায় চার্জশিটভুক্ত হয়ে থাকেন, তাকেও আটক করা যাবে। সিপি বা ডিএম আটকের নির্দেশ দিলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে থাকা তথ্য প্রমাণ দিয়ে অবিলম্বে রাজ্যের ডিজিপিকে জানাতে হবে। এই অসামাজিক কার্যকলাপকে জামিন অযোগ্য করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশকে বলা হলো দেখতে হবে যে গত 7 বছরে তার কি অপরাধে নজির আছে। যদি পুলিশ মনে করে, মানে পুলিশ সুপার বা পুলিশ কমিশনারকে এমন অথরিটি দেওয়া হলো যে তাঁরা মনে করলে এই প্রতিরোধমূলক আটক করতে পারেন, যার সর্বোচ্চ মেয়াদ হতে পারে 12 মাস। আমরা অতীতে বারবার দেখেছি এ ধরনের আইনের অপব্যবহার পুলিশ করে থাকতে পারে। আমরা আইন প্রণেতাদের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলছি না, আমরা প্রশ্ন তুলছি অপব্যবহার হবে না তো এই আইনটা। সোমবার এই বিলের সঙ্গেই পেশ হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল মেইনটেন্যান্স অফ পাবলিক অর্ডার 1972 আইনের সংশোধনী বিলও। উজ্জ্বল মুখোপাধ্যায়, রুমা পাল ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ। বিক্ষোভ প্রতিবাদের নামে সরকারি বা ব্যক্তিগত সম্পত্তি নষ্ট করলে এবার কড়া ব্যবস্থা নেবে রাজ্য সরকার। অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ আদায় করা হবে। সোমবার বিধানসভায় এই সংক্রান্ত বিল পেশ করতে চলেছে বিজেপি সরকার। রাজ্যে ক্ষমতায় আসার পরই দুর্নীতি, তোলাবাজি রুখতে একের পর এক কড়া পদক্ষেপ নিয়েছে বিজেপি সরকার। এবার গুন্ডা দমনে কড়া আইন আনতে চলেছে সরকার। সোমবার পেশ হতে চলেছে জোড়া বিল। সমাজবিরোধী কার্যকলাপ রুখতে আনা হচ্ছে পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল এবং দ্য ওয়েস্ট বেঙ্গল মেইনটেন্যান্স অফ পাবলিক অর্ডার অ্যামেন্ডমেন্ট বিল। এই আইনের বলে অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা হাতে পাবে সরকার। 1972 সালে মনে রাখতে হবে আইনটা হয়েছিল কিন্তু নকশালদের সেই দৌরত্ব, নকশালদের একটা উত্তল সেই সময়, তাকে ঠেকানোর জন্য কিন্তু এই আইনের জন্ম। তারপর কিন্তু আমরা বিগত সরকারের ক্ষেত্রে দেখেছি প্রচুর দাঙ্গা দেখেছি, প্রচুর অরাজকতা দেখেছি, প্রচুর সম্পত্তি, মানে সরকারি সম্পত্তির ভাঙচুর, নষ্ট করা, তাদেরকে কখনো আড়াল করে রাখা হতো।
তাদেরকে কখনো সামনে এনে এই আইনের আওতায় সাজা দিতে আমরা শুনিনি, দেখিনি। তাই জন্য সেই আইনটাকে আরও কড়াকড়িভাবে যে আনছে, এটা খুব সাধুবাদ জানাই। দ্য ওয়েস্ট বেঙ্গল মেইনটেন্যান্স অফ পাবলিক অর্ডার সংশোধনী বিল আইনে পরিণত হলে যে কোনো সরকারি বা ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর ও নষ্টের ঘটনায় অভিযুক্তদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে পারবে রাজ্য সরকার। ক্ষতিপূরণের পরিমাণ বাজার দরের থেকে কম নির্ধারণ করা যাবে না। বিশেষ ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত সম্পত্তির দ্বিগুণ পর্যন্ত অর্থ ধার্য করা হতে পারে। ক্ষতিপূরণের পাশাপাশি অতিরিক্ত সুদও আদায় করা হতে পারে। না, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইতিমধ্যে যে আইন আছে সঠিকভাবে প্রয়োগ করলে গুন্ডা বদমাশদের সম্পূর্ণভাবে দমন করা সম্ভব, এবং কেউ প্রপার্টি ধ্বংস করলে তার কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করার বিধান ইতিমধ্যেই আছে। এখন এর পরে যে সংশোধনী আনা হচ্ছে সে ব্যাপারে কোনো সন্দেহ নয় যে কাজটা করার আরো বেশি সুবিধা হবে, কিন্তু যে কোনো আইনে বেশি ক্ষমতা দেওয়ার যদি সৎ লোকের হাতে এই প্রয়োগটা না থাকে তাহলে কিন্তু তার অপপ্রয়োগ হওয়ার সম্ভাবনা থেকে যায়। বিক্ষোভ, দাঙ্গা, ভাঙচুর বা অগ্নিসংযোগের জেরে সরকারি বা ব্যক্তিগত সম্পত্তি নষ্ট করলে তার ক্ষতিপূরণ আদায় করতে পারবে সরকার। এর জন্য অভিযুক্তের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা যেতে পারে। ক্লেমস কমিশনের কাছে আবেদন করে ক্ষতিপূরণ দাবি করতে পারবেন ক্ষতিগ্রস্তরা। এক্ষেত্রে ক্লেমস কমিশনকে দেওয়ানি আদালত হিসেবে গণ্য করা হবে। কমিশনের রায়কেই চূড়ান্ত বলে গণ্য করার প্রস্তাব দেওয়া হয়েছে বিলে। অপরাধের পাশাপাশি উস্কানি দিলে বা অর্থ যোগান দিলে এবং সংগঠক ও অভিযুক্তের আশ্রয়দাতাকেও অভিযুক্ত হিসেবে গণ্য করা হবে। এটা একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের নির্দিষ্ট এজেন্ডার উপর দাঁড়িয়ে কিছু বিল আনা হচ্ছে। এগুলো নিয়ে আমাদের দলীয় নেতৃত্ব পুরোদস্তুর চর্চা করছেন। যেখানেই মানুষের স্বার্থ বিঘ্নিত হবে এবং নির্দিষ্ট রাজনৈতিক লাইন চাপিয়ে দেওয়ার চেষ্টা হবে, সেই জায়গাটায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করবে। এতদিন অবধি সরকারের প্রপার্টি সম্পত্তি ধ্বংস করে এসেছেন, তার জন্য আপনাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে। আপনারা ভোট ব্যাংকে পার্টিসিপেট করেছেন, কিন্তু সরকারের ক্ষতি হয়েছে। সরকারের ক্ষতি হওয়া মানে পাবলিকের ক্ষতি। এগুলো চলতে পারে না। আপনি অবশ্যই ক্ষতি করতে পারেন, আগুন জ্বালাতে পারেন, কিন্তু আপনাদের এটা মনে রাখতে হবে যে আপনার প্রপার্টি কনফিসকেট করবে সরকার। বিজেপি শাসিত উত্তরপ্রদেশ ও গুজরাতে আগে এই ধরনের আইন চালু হয়েছে। সোমবার এ রাজ্যেও বিধানসভায় জোড়া বিল পেশ করতে চলেছে বিজেপি সরকার। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। কাল বিধানসভায় পেশ হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল। এই বিল চালু হলে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব ধর্মের মানুষ চলে আসবেন এক আইনের আওতায়। বিল পেশের আগের দিন এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। সোমবার রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে তিনটি বিল। এর মধ্যে যে বিলটি সব মহলে চর্চার কেন্দ্রবিন্দুতে তা হল অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল। এই অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিলে বিয়ে ও উত্তরাধিকার সংক্রান্ত একাধিক সংস্থান রয়েছে। মুসলিম এবং খ্রিস্টান দুই সম্প্রদায়েরই বর্তমানে বিবাহ ও বিবাহ বিচ্ছেদ এবং উত্তরাধিকার সংক্রান্ত আলাদা আইন রয়েছে। ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি চালু হলে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব ধর্মের মানুষই চলে আসবে এক আইনের আওতায়। এটা একটা চালু করাটা একটা সাংবিধানিক রীতিনীতি মেনেই হচ্ছে। সংবিধানের নির্দেশিত পথেই এটা আছে। আইনের ক্ষেত্রে এক না হলে, যেমন ধরুন একজন হিন্দু একটি বিবাহের অধিকার আছে, সেখানে একজন মুসলমান সম্প্রদায়ের মানুষের একাধিক বিবাহের অধিকার আছে। এটাতে সামাজিক ভারসাম্য নষ্ট হয়। বিধানসভা ভোটের আগে এরাজ্যে ইউনিফর্ম সিভিল কোড চালুর কথা শোনা গিয়েছিল প্রধানমন্ত্রী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে। भाजपा का संकल्प है बंगाल में यूसीसी लागू कर तुष्टीकरण की राजनीति को हमेशा के लिए खत्म किया जाएगा। हम 6 माह के अंदर ही बंगाल के अंदर यूसीसी को लागू कर सभी नागरिकों के लिए एक ही कानून बंगाल में हो वो सुनिश्चित करें। तो भारत के हर धर्म के नागरिक के लिए समान कानून हो वो तुष्टीकरण है, या कोई नागरिक 4 शादी कर पाएगा और कोई नागरिक 1 शादी कर पाएगा वो तुष्टीकरण है। বিজেপির সংকল্পপত্রে 10 নম্বর পয়েন্টে উল্লেখ ছিল অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের জন্য আইন প্রণয়ন করা হবে।
হিন্দুদের জন্য এক নিয়ম, শিখদের জন্য আলাদা নিয়ম, মুসলমানদের জন্য আলাদা নিয়ম, এমন তো হতে পারে না। আমাদের প্রথম পরিচয় আমরা ভারতীয়, তাই এই বিলটা আনাটা অত্যন্ত দরকার। দেশের মধ্যে উত্তরাখণ্ডে প্রথম অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়। 2025 সালের 27শে জানুয়ারি অভিন্ন দেওয়ানি বিধি চালু হয় উত্তরাখণ্ডে। এরপর গুজরাট এবং অসমে অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়। গোয়ায় দীর্ঘদিন ধরে অভিন্ন দেওয়ানি বিধির আদলে গোয়া সিভিল কোড চালু রয়েছে। আশাবুল হোসেন, অরিত্রী ভট্টাচার্য, কৌশিক গাতাইত, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।